আমরা এখন এই স্টুডিও থেকে আবার একটু বিশেষজ্ঞের কাছে চলে যাই। আমরা আরেকটা স্টুডিওতে বিশেষজ্ঞকে নিয়ে আছেন শামীম জাহেদি, আমরা তার কাছে চলে যাচ্ছি ভিআর স্টুডিও থেকে। রাকিব হাসান আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ নাফিজা দৌলা আপনাকেও। আমাদের সাথে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। ডক্টর হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আপনি শুনছিলেন, আমরাও দেখছিলাম, ভোট আনুষ্ঠানিকভাবে শেষ হলো, 4:30 বেজে গেছে। যারা যেসব ভোটার হয়তো কেন্দ্রের ভিতরে আছেন তারা ভোট দিতে পারবেন, এটি স্বাভাবিক নিয়ম। সব কিছু মিলে বলা যেতে পারে কিছু আশঙ্কা ছিল, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু সব আশঙ্কা দূর করে নির্বাচন বলা যেতে পারে মোটামুটি নির্বিঘ্নভাবে শেষ হয়েছে। কোনো গোলযোগ বা সংহতি বা আমি যদি বলি অশান্তির মতো কোনো ঘটনা ঘটেনি। কেন এটা হলো? ধন্যবাদ। আমরা দেখেছি আজকে নির্বাচনটা। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 30টি কেন্দ্র আজকে সকালে ভিজিট করেছি এবং 6টি নির্বাচনী এলাকা বা 6টি কনস্টিটুয়েন্সি আমি নিজে পার্সোনালি গিয়েছি। সেখানে আমি দেখেছি মানুষের মাঝে যে অনেক উৎসাহ, উদ্দীপনা এবং একটা প্রশান্তি তারা পাচ্ছে ভোটের এখানে এসে ভোট দিতে পেরে, তাদের মতামত তুলে ধরতে পেরে। এটা একটা অত্যন্ত ইতিবাচক একটা দিক। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ তো দীর্ঘদিন যাবৎ প্রায় 17 বছর মানুষ ভোট দিতে পারেনি এবং ভোটের প্রতি তার একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ আজকে ঘটছে এবং একই সাথে সরকার অনেক স্ট্রিক্ট। সরকার অনেকভাবে তারা চাচ্ছিল যে কোনো মূল্যে হোক একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং তাদের জন্য আমি বলবো যে বর্তমান যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তাদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল আমি বলবো যেটা একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং এই নিরপেক্ষ নির্বাচনটাই ছিল সবচেয়ে বড় একটা ইস্যু। এবং আমি মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে এখন নির্বাচন যেহেতু ইতিমধ্যে শেষ, এখন কাউন্টিং শুরু হবে, তারপরে রেজাল্ট প্রকাশের ইস্যু শুরু হবে, তারপরে সরকার গঠনের অন্যান্য বিষয় শুরু হবে। বাট এই পর্যন্ত যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের পক্ষ থেকে আমরা কিন্তু সে ধরনের কোনো অপবাদ বা সে ধরনের কোনো অভিযোগ একে অপরের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ ধরনের কিন্তু ওই ধরনের বড় মাত্রায় তেমন কিছু আমরা পাইনি। এটা কেন সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিকতা ছিল এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে সেনাবাহিনীর সদস্য সকলের সহযোগিতার কারণে আমি বলবো যে এটা হয়েছে। এটি স্পেসিফিক কারোর জন্য একটা ক্রেডিটটা যাবে না, এটা সকলের উপরেই আমি বলবো যে এটা বর্তমান। তাহলে বলা যেতে পারে 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান থেকে বাতিল করা হলো, তখন কিন্তু বারবার বলা হয়েছিল যে নির্বাচন ব্যবস্থায় একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং যেটা হয়েছিল গত আমি যদি বলি তার পরপর যা হয়েছিল তাই হয়েছে। এবং 2024 সালে যে নির্বাচন হয়েছিল দলীয় সরকার অধীনে, তখন পর্যন্ত সবসময় আমরা বিতর্কিত নির্বাচন দেখে এসেছি। অর্থাৎ এক অর্থে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যতগুলো ভালো নির্বাচন হয়েছে বাংলাদেশে, যেগুলো ভালো নির্বাচন হিসেবে গণ্য করা হয়, সবই হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখন আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব, এই যে নির্বাচনটি হচ্ছে বাংলাদেশে হলো যেটা, এই নির্বাচন থেকে আসলে অনেকটা রক্তের বিনিময়। এই ভালো একটা নির্বাচনের জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়েছে, আক্ষরিক অর্থেই জীবন দিতে হয়েছে। অনেক মানুষকে জেলে যেতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, দীর্ঘ সময় তারা অত্যাচারিত হয়েছে। শেষ পর্যন্ত যখন 2024 সালের 5 আগস্টে একটি অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপরেই এই নির্বাচন। অর্থাৎ এর বাস্তবতা হচ্ছে মানুষের একটা আশাও আছে যে নতুন ধারার রাজনীতি হবে এই বাংলাদেশে, যাতে কখনোই মানুষকে তার ভোটের অধিকারের জন্য রাস্তায় জীবন দিতে না হয়। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। 2008 সালের পরে যদি আমরা খেয়াল করি, গত 17 বছর, আমি আগে বলেছি যে মানুষ তো তাদের ভোটাধিকার তো প্রয়োগ করতে পারেনি এবং তাদের মতামতও প্রয়োগ করতে পারেনি এবং কেউই সরকারের সমালোচনা করা বা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা, এই বিষয়গুলো মানুষের যে কথা বলার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ ছিল। 2024-এর 5 আগস্ট সাধারণ মানুষের মাঝে এই বিষয়টা ফিরে এসেছে যে না, তারা কথা বলতে চায়, তারা কথা বলতে পারে এবং তারা সমালোচনাও করতে পারে সরকারের। এই বিষয়টা কিন্তু চলে আসছে এবং তার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 24-এর 5 আগস্ট আমাদের নতুন একটি সময় আমাদেরকে উপহার দিয়েছে এবং নতুন একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে। তাহলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এখন কি? রাজনৈতিক দলগুলো আমি বলবো যে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনেক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। আমাদের
আমাদের খেয়াল রাখতে হবে যে প্রায় 12 কোটি ভোটারের মাঝে 4 কোটি ভোটার হচ্ছে অলমোস্ট জেনজি, যে প্রথমবারের মতো ভোট দিচ্ছে, এবং উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে জেনজি। তো তাদের কথা বিবেচনায় নিয়ে আমি মনে করব যে ইতিবাচক যে ধারা সেটা তাদেরকে শুরু করতে হবে, এবং তাদেরকে অনেক ট্রান্সপারেন্ট হতে হবে, এবং জনগণের কাছে যে দায়বদ্ধতার যে বিষয়গুলো, সে বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। অতীতে আমরা দেখিনি, গত 17 বছর তো হয়নি, বাট তার আগেও সেটা নিয়েও যথেষ্ট কোশ্চেনেবল ইস্যু আছে। বাট এখন নতুন যে সময়টা আসছে, বা এই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসুক, বিএনপি আসুক অথবা জামাত আসুক, কেউ না কেউ তো সরকারে যাবে, কেউ না কেউ বিরোধী দলে যাবে, তাদের উভয়েরই আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে, এবং তারা জনগণের প্রতি তাদের যে আস্থা বা জনগণের সাথে যে সম্পর্ক, সে বিষয়টিকে তারা সবসময় গুরুত্ব দেবে। বাংলাদেশের মানুষ এটা আশা করতেই পারে যে প্রতি 5 বছর পর পর তারা তাদের শাসককে বৈধভাবে পরিবর্তন করার ক্ষমতা রাখে। সেই ব্যবস্থা থাকতে হবে যাতে 5 বছর পর একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন হয়। তাহলে রাজনীতিবিদরা মানুষের কাছে, যারা ভোটার, সাধারণ ভোটার, তাদের কাছে দায়বদ্ধ থাকবে। এই দায়বদ্ধতা থেকে আরও আষ্টে পাশে ধরে রাখবার জন্য সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জুলাই সনদের কথা বলা হয়েছে, যেখানে বেশ কিছু রাষ্ট্র সংস্কারের প্রস্তাব এসেছে। সেই প্রস্তাবগুলোর একটি বড় প্রস্তাব হচ্ছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংবিধানের অধীনে একটি পার্লামেন্টের একটি আপার হাউস বা উচ্চকক্ষ থাকবে, যেখানে যার মাধ্যমে সংবিধানের পরিবর্তন খুব সহজেই করা যাবে না। সংবিধানের পরিবর্তন সহজে না বন্ধ করতে গেলেই, যদি করা যায়, তাহলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতাও বন্ধ করা সম্ভব। যে সংস্কারগুলি প্রস্তাব করা হয়েছে, আপনি কি মনে করছেন সেটা যদি হয়, বাস্তবায়িত হয়, ভবিষ্যতে হয়তো আর মানুষকে রক্ত দিতে হবে না রাস্তায় ভালো নির্বাচনের জন্য? জুলাই সনদের মাধ্যমে যেটি উঠে আসছে, বা আমাদের যে রেফারেন্ডামের মাধ্যমে আজকের যে যদি ইতিবাচক হয়, বা এটা যদি জয়যুক্ত হয়, জয়যুক্ত হয়, তাহলে তো এই সংস্কারগুলো তো সরকার যারাই আসুক, নতুন সরকার, পলিটিক্যাল সরকার, তারা তো এটি তাদেরকে মানতে হবে। এবং এর মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের দুটো পার্লামেন্ট হবে, আমাদের দুটো চেম্বার হবে, দুটো উচ্চকক্ষ হবে, এবং সেখানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে, তারপরে সংসদীয় যে কমিটিগুলো আছে সেই কমিটির সভাপতিগুলো আমরা দেখব যেটা যে বিরোধী দল থেকে হবে, তারপরে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার, এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। আগে শুধুমাত্র অনেক বেশি মাত্রায় ক্ষমতা ছিল হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে, এবং খুব অল্প মাত্রায় ক্ষমতা ছিল নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়েছে। এটার মধ্যে দিয়ে আমি বলবো যে রাষ্ট্র সংস্কারের বড় ধরনের একটা পরিবর্তন আসবে, এবং এখানে জবাবদিহিতার বিষয়গুলো চলে আসবে। আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, যে এই যে বিষয়গুলো প্রায় 47টা বিষয় এখানে আসছে। তো আমি মনে করি যে এর মাধ্যমে নতুন একটি যুগের বা নতুন একটি সময়ের সূচনা হবে, যেটাকে আমরা যদি ফিরে যাই, যদি 2024-এর 5ই আগস্টের মধ্য দিয়ে যেটা সূত্রপাত হয়েছিল, তার আজকের সুষ্ঠু, স্বাধীন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম দিয়ে একটি পর্ব উঠলো, এবং পরবর্তী পদক্ষেপটা বা পরবর্তী যে পর্ব সেটি হচ্ছে যে আজকের পর থেকে এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা পলিটিক্যাল পার্টিগুলো কীভাবে মেনে নেয়। যেহেতু ইতিমধ্যে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু তার সর্বশেষ ভাষণে গত পরশুদিন বলেছেন যে উভয়ই যেন আমাদের জন্য জয়ের মানসিকতা এবং পরাজয়ের মানসিকতা দুটোই যেন থাকে। এটার ভিত্তিতে সে একটা মেসেজ কিন্তু দিয়ে দিয়েছে সকালের উদ্দেশ্যে। আমরা সেটাই আশা করবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা আশা করছেন, সেই আশা বাংলাদেশের মানুষেরও একটি ভালো সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে ফিরে আসুক। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহাবুল হক আমাদেরকে সময় দেওয়ার। জি, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো 72 ঘন্টার নিরবচ্ছিন্ন আলোচনায়। আমাদের সাথেই থাকবেন, বিস্তারিত জানবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে।